আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টার্ট করলাম। হুম, হ্যাঁ, সকলকে শুভ সন্ধ্যা। আজ হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে 901তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজ আমরা বছরের শেষ রজনীতে উপস্থিত হয়েছি। 31/12/2024 মঙ্গলবার। আর কিছুক্ষণ পরেই নতুন বছর শুরু হবে, তাই সকলকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আজ আমাদের নতুন ইংরেজি বছর, নতুন ইংরেজি বছর। নতুন ইংরেজি বছর অবশ্যই। আহ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শরিক মায়াজম, পর্ব 48। ক্রনিক ডিজিজ থেকে পড়ানো হচ্ছে। স্যার আমাদের পড়াচ্ছেন, ভালো করে বুঝিয়ে দিচ্ছেন প্রত্যেকটা লাইন বাই লাইন। আর আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর অমরনাথ চক্রবর্তী মহাশয়। আর একবার বলে দেখি, আলোচনার সময় কেউ অযথা আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করে রাখবেন না, এটা অনুরোধ রইল। আমি স্যারকে অনুরোধ করছি আলোচনা শুরু করার জন্য। আহ, আগত সকল চিকিৎসক বৃন্দকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই নিজের পক্ষ থেকে এবং হোমিও দর্পণের পক্ষ থেকে। আজকে আমরা যে আলোচনাটা ক্রনিক ডিজিজ থেকে আমরা পড়ছি, যেটা এর প্রতিটি লাইন আমাদের অনুধাবন করার চেষ্টা করতে হবে। ব্যক্তিগত সীমাবদ্ধতা থাকতেই পারে, কিন্তু যদি এই পথে চলা যায় তাহলে কিন্তু অনেক মজা। যত যত কমপ্লিকেটেড, যত গন্ডগোলের রোগগুলো আজকাল সব আপনাদের নাজেহাল করে ছেড়ে দিচ্ছে, তার একমাত্র সমাধানের পথ হচ্ছে হ্যানিম্যানের পথ। আর দ্বিতীয় কোনো পথ নেই। গবেষণার নাম করে যেসব বদমাইশি হচ্ছে, সেই পথে হবে না। আপনি এগুলো একটু শুনলেই বুঝতে পারবেন কেন এটা বলছি। নাও আই পাস টু দ্য আদার হিন্ডারেন্স টু দ্য কিওর অফ ক্রনিক ডিজিজ হুইচ মাস্ট বি অ্যাভয়েডেড অ্যাজ ফার অ্যাজ পসিবল। বলছে যে এরপরে আমি কোথায় আলোচনা করছেন হ্যানিম্যান? না, বলছেন যে এরপরে আমরা ক্রনিক ডিজিজের আরোগ্যের পথে যে বাধা, যেটা সেইটা আমাদের কি করতে হবে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাভয়েড করতে হবে, মানে এড়িয়ে যেতে হবে। বলে এবার তিনি তার শুরু করছেন বক্তব্য। আচ্ছা, আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে? শুনতে পাওয়া যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, হ্যাঁ। এরপরে তিনি কি বলছেন, অল দোজ ইভেন্টস ইন হিউম্যান লাইফ হুইচ ক্যান ব্রিঙ্গিং দ্য সোরাল লেটেন অ্যান্ড স্লাম্বারিং উইদিন। বলছে যে অল দিস ইভেন্টস ইন হিউম্যান লাইফ, মানুষের জীবনে ইভেন্টস মানে যত রকম তার কার্যক্রম, সোজা কথা তার জীবনশৈলী। এই জীবনশৈলী বলতে তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, এভরিথিং, আরও যা যা হতে পারে। মানে তার মানে কি, বেঁচে থাকার পাশাপাশি, বেঁচে থাকার সঙ্গে সঙ্গে একটা মানুষের পারিপার্শ্বিক যে ঘটনাগুলো, তার প্রভাব যে হচ্ছে, তার ক্রিয়া প্রতিক্রিয়া, এভরিথিং, সে মেন্টাল বলুন, ফিজিক্যাল বলুন, কোনোটা বাদ যাবে না এখানে। এই যে ব্যাপারটা, যেটা এই যে তার এই যে ইভেন্টসগুলো, এই ইভেন্টসগুলোকে কিন্তু গুরুত্ব দিতে হবে, যেটাকে আমরা বলি জার্নি অফ দ্য পেশেন্ট। যেটাকে আমরা বলি জার্নি অফ দ্য পেশেন্ট। জার্নি অফ দ্য পেশেন্ট কথাটা এইখান থেকে এসছে, এমনি এমনি আসে নাই। এই জার্নি অফ দ্য পেশেন্টের মধ্যে কতগুলো স্টেশন আছে, সেই স্টেশনগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে, কিরম স্টেশন? পূর্বপুরুষের কোনো বিশেষ রোগ, তার কোনো দিক নির্দেশনা, তার কোনো মেন্টাল বিশেষ সিমটম, এইটা কিন্তু একটা বিশেষ। তারপর দেখা যাচ্ছে তার জেস্টেশন পিরিয়ড, সেটা একটা বিশেষ স্টেশন। তার হচ্ছে ওই কি বলবো, কোনো মেনটেনিং কজ আছে, সেটাও কিন্তু একটা স্টেশন। এরকম তার এক্সাইটিং কজ আছে, বিশেষ এক্সাইটিং কজ আছে, সেটা তার একটা স্টেশন। তার মানে কি, তার এই জীবনে চলার পথে কিছু কিছু গুরুত্বপূর্ণ স্টেশন আছে, যেখানে সে থমকে দাঁড়িয়েছিলেন, যেখান থেকে তার কিন্তু এই রোগ সৃষ্টির উপকরণ বা স্টিমুলেশন বা উত্তেজনা ওইখান থেকে বয়ে এনেছেন।
এবার বয়ে এনেছেন, সঙ্গে সঙ্গে কারো ম্যানিফেস্টেশন হয়, কারো পরবর্তীকালে হয়, সেটা নির্ভর করছে সেটা কিন্তু পেশেন্টের স্বাস্থ্যের উপরে, তার স্বতন্ত্র ক্ষমতার উপরে। প্রত্যেকেই তো স্বতন্ত্র, সেই জন্য তার প্রকাশগুলো স্বতন্ত্রই হবে। একই উত্তেজনা থেকে আমরা পাঁচজন একরকম রেসপন্স করব না। অনেকে হয়তো রেসপন্সই করবেন না, কেউ রেসপন্স করবেন তার ম্যানিফেস্টেশন আলাদা, আরেকজন করবেন তার ম্যানিফেস্টেশন আলাদা। তা প্রতিটি ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন ম্যানিফেস্টেশন হতে পারে, কিন্তু যেহেতু হোমিওপ্যাথি হচ্ছে ল গভর্ন সিস্টেম অফ মেডিসিন, এখানে ল কিন্তু দেখা যাবে সেই একটাই, সোডা। সোডার আন্ডারেই তুমি যত কিছুই তৈরি করছো না কেন, সে সোডার বাইরে তুমি যাচ্ছ না। এই যে জায়গাটা, যেটা এখানে কি বলছেন, এই লাইফের এই জিনিস কি করবে না, সোডাকে লেটেন্ট কন্ডিশনে নিয়ে যাবে। হ্যাঁ, অথবা হ্যাঁ নিয়ে গেল এবং সে কি করলো, আমাদের শরীরের মধ্যে ঘুমিয়ে রইলো। খুব ভালো কথা, সোজা কথা, লেটেন্ট কন্ডিশনে চলে গেলে ঘুমিয়ে রইলো। এই যে ঘুমিয়ে রইলো, যেটা এই ঘুমন্ত দৈত্যকে আমরা জাগাবো কি দিয়ে? জাগাবো ফ্রম মাই এক্সাইটিং কজ, ফ্রম মাই মেনটেনিং কজ, অ্যাজ ওয়েল অ্যাজ লাইফস্টাইল। আরেকটা জিনিস হচ্ছে, ব্যাপার হচ্ছে কি, আমরা তো এক্সাইটিং কজগুলো বুঝতে পারি যে এইটা থেকে এরপরে এরকম হয়েছে, বা এইটা আমার এক্সাইটিং কজ যদি না হয়, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর যেটা আছে, যে এইটা হচ্ছে অ্যাগ্রাভেশন করে, ঠিক আছে, এটা অ্যাগ্রাভেশন করে, বাবা দরকার নেই। অ্যাগ্রাভেশন যেটা করছে, এক্সাইটিং ফ্যাক্টরের সঙ্গে অ্যাগ্রাভেশনের পার্থক্য কোথায়? এক্সাইটিং ফ্যাক্টর রোগ তৈরি করতে পারে, অ্যাগ্রাভেশন হচ্ছে কি পার্টিকুলার রোগের কষ্টটা, সেই রোগটাকে বাড়াতে সাহায্য করবে বা কষ্টটা বাড়িয়ে দেবে। তো যাই হোক, সোজা কথা, এইগুলো তার পক্ষে শত্রু সম্পর্ক। তো এই এনিমিক্যাল সম্পর্কে এগুলো আছে। এইবার তাহলে কি হচ্ছে, যে আমাদের এই জায়গাগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। তাহলে আমরা, এটা এটা তো আছে, এইগুলো তো সিমটমগুলো আছেই, কিন্তু তার থেকেও বড় কথা আর কি আছে? কিছু জিনিস আছে যেটা প্রভাব বিস্তার করে মানুষের উপরে, প্রভাব বিস্তার করে, কিন্তু এক্সাইটিং কজ নয়। এক্সাইটিং কজ হতে সময় লাগবে। প্রথমে এক্সাইটিং কজ না হতে, এক্সাইটিং কজ হতে গেলে প্রভাবক যেটা হবে, সেই প্রভাবকের ইন্টেন্সিটিটা বেশি হতে হবে। সেই জন্যই তবেই সেটা ইন্টেন্সিটি হলে পরে তবেই কেউ মরে গেলে আমরা চোখ বুজে গ্রিপ লিখে ফেলি, তা লেখা যাবে না। বহু মানুষ আছে তার আপনজনের মৃত্যুটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা সামান্য একটু মনটা খারাপ লাগলো, কি লাগলেও না, সে তার কর্তব্য করে চললো। সুস্থ মন কিন্তু শোকপ্রাপ্ত হয় না, এ কথাটা খুব কঠিন কথা। আমার বাবা মারা গেছে, আমি কাঁদবো না? এইসব কি কথাবার্তা বলছেন আপনি? পাগল নাকি আপনি? কিন্তু ব্যাপার হচ্ছে, সুস্থ মন রিজন গিফটেড হবে, সে লজিকটাকে বুঝবে। সে তো ছোটবেলা থেকে দেখছে, সে কি দেখছে, মৃত্যু অনিবার্য। যা অনিবার্য তাকে মেনে নেওয়ার মতো সাহস তো থাকাই উচিত আমাদের, কিন্তু সেই রিজন গিফটেড মন আমাদের তৈরি হয় না। সেই জন্যই আমরা শিখ, যার তৈরি হয়েছে সে শিখ নয়, অসুস্থ নয়। মানে বুঝতে পেরেছেন হ্যানিম্যান কোন সূক্ষ্ম জায়গা থেকে আমাদের এই রোগ উৎপাদনের জায়গাগুলোকে তিনি ভেবেছেন। ভাবতে গেলেই কায় কাটা দেয় যে আমরা কোথায় পড়ে আছি আর হ্যানিম্যান কোথায় দিয়ে গেছেন আমাদের। এটা দুর্ভাগ্য, দুর্ভাগ্য আমাদের, যে তাকে আমরা চিনতে পারিনি, তাকে বুঝতে পারিনি। আমরা রং রং করা সব জিনিস, নকল জিনিসের প্রতি আমরা আকৃষ্ট হয়ে পড়ছি, অথচ এত সুন্দর জিনিস হ্যানিম্যান দিয়ে গেছেন যেটাকে আমরা বুঝতেই পারছি না। তারপর কি হলো, এই যে তার কি হচ্ছে, এই যে তার ইয়ে হলো, এই যে ঘুমিয়ে পড়লো বা ইয়ে হলো, এই লেটেন্ট কন্ডিশন, এই লেটেন্ট কন্ডিশনে কিছু সিমটম দেবে, সেগুলো আমি আগে আলোচনা করেছি আমি। এবার হচ্ছে কি, তারপরে পেশেন্ট কি হচ্ছে, এখানেও ভ্যারিস ফ্রম স্টেট অফ হেলথ। ওই যে ওই একটা কথা বললাম না, যে ভ্যারিস, প্রত্যেকে স্বতন্ত্র তো, মানে স্টেট অফ হেলথ বা তার স্বাস্থ্যের অবস্থার উপরে, তার ভাইটাল ফোর্সের ক্ষমতার উপরে, তার এই সব ক্ষমতার উপরে, তার অ্যাকশন রিয়াকশনের ক্ষমতার উপরে নির্ভর করছে কি ধরনের ম্যানিফেস্টেশন হবে। এইটা হচ্ছে মূল ব্যাপার। এবং কি বলছে, যে সেম ইভেন্টস, এইসব ঘটনাগুলো, ইফ দে অকার টু এ পার্সন অলরেডি এ ক্রনিক পেশেন্ট, মানে এইসব সেম ইভেন্টগুলো, এই ঘটনাগুলো, মানে এইসব কারণগুলো আর কি বলছেন, যে ক্রনিক পেশেন্ট যে আছে তার ক্ষেত্রে যদি এরকম ঘটে, নট অনলি অগমেন্টেড হিজ ডিজিজ, একটু আগে বললাম যে ডিজিজগুলোকে বাড়তে সাহায্য করবে, অ্যান্ড ইনক্রিজ দ্য ডিফিকাল্টি অফ কিওর ইট,
তারপর কি করবে, এটা শুধু তাই নয়, তার রোগ সারাতেও কিন্তু ডিফিকাল্টি হবে, শক্ত হয়ে দাঁড়াবে, তারপরে সহজে আমরা সারাতে পারবো না। বাট ইফ দে ব্রেক ইন অন হিম ভায়োলেন্সি মে মেক হিজ ডিজিজ ইনকিউরেবল। যদি খুব ভায়োলেন্সি মানে খুব ভায়োলেন্ট ভাবে যদি অ্যাটাক করে, সেক্ষেত্রে কি হবে, ওই ডিজিজটা কিন্তু ইনকিউরেবল হয়ে যেতে পারে। ইফ দ্য আনটাউটেড 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 সার্কামটেন্সে, আনটাউটেড মানে প্রতিকূল আর কি, হ্যাঁ, সার্কামটেন্সে মানে ওই যে কথাটা হ্যানিম্যান 5 নম্বরে বলেছেন, এই যে সার্কামটেন্সেস, এই সার্কামটেন্সেসটা খুব মূল্যবান ব্যাপার, আর নট সাডেনলি চেঞ্জ ফর দ্য বেটার। যদি সাডেনলি যদি চেঞ্জ না হয় তাহলে সেটা তার পক্ষে বেটার। তাহলে ঘটনাটা কি হচ্ছে, যে এই যে সার্কামটেন্সেস গুলো, এই সার্কামটেন্সেসকে আমি বাদ দিতে পারছেন না, সার্কামটেন্সেসকে আমি বাদ দিতে পারছি না, পারিপার্শ্বিকতা বাদ দিতে পারছেন না। পারিপার্শ্বিকতা এমন একটা জিনিস যেখান থেকে আপনি চট করে ধরে ফেলতে পারবেন যে তার এই কোন সিচুয়েশন থেকে তার এই ডিজিজটা আসছে, এটা আপনি ধরে ফেলতে পারবেন। আপনি যদি তার লোকাল এলাকাগুলো খুব ভালো চেনেন, বা তার বাড়ির পরিবেশগুলো যদি আপনি জানতে পারেন। হুম আমার যেমন মনে পড়ে একটা শ্বাসকষ্টের পেশেন্ট ছিল, সে বলছে যে মাঝে মাঝে আমার ইয়ে গেলে, মাঝে মাঝে আমার ছেলে বা ইয়েরা শ্বশুরবাড়ি চলে যায়, ওই কাছাকাছি শ্বশুরবাড়ি আছে, হ্যাঁ, ওখানে 1 মাস 1.5 মাস থেকে আসে, সেই সময় আমরা খাটে শুই। আমার কিন্তু তখন শ্বাসকষ্ট, কোমরে ব্যথা কিন্তু অনেক কম থাকে। ওরা বাবা মা মেঝেতে শোয়, তার ছেলে বিয়ে দিয়েছে, তার বউ ইয়ে খাটের উপর শোয়, মানে এই বস্তি এলাকায় এই রকমের ঘরগুলো আপনি দেখলে মানে আপনার অবাক হয়ে যাবেন। এবং সেখানে জলও ঢোকে, সবই ঢোকে, সবকিছুই হয়, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো চলছে। এইবার তাহলে ব্যাপারটা হচ্ছে, এইরকম একটা রুগীকে মেনটেনিং করা, আপনি তো বুঝতেই পারছেন। এবারে এখানে আপনি করবেন কি, তাকে ঘর নতুন বানিয়ে দেবেন? সেটা তো আমার পক্ষে সম্ভব নয়, বাস্তবতা তা বলে না। তাহলে আপনি কি করবেন? কারণ মেনটেনিং কস্ট থাকলে আপনি কিছু করতে পারবেন না, আলটিমেটলি সারাতে পারবেন না। এই যে তার পরিস্থিতিটা আপনি জানতে পারলেন, এটা জানা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। কারণ ওইখানে তো সে আটকে যাবে, ওই স্টেশনেই গাড়ি তার আটকে যাবে, ও ছাড়বে না। তাহলে এইখানে তাহলে আমাদের উপায় কি? আমি তাকে অনেক বুদ্ধি খাটিয়ে বললাম, এইগুলো দেখুন বিজ্ঞানের প্রয়োজন আছে। আমি বললাম যে প্লাইউড আছে, তো প্লাইউড তুমি এক কাজ করো না, তোমরা দুজনে শো প্লাইউডটা তুমি ইয়ে করো, প্লাইউড একটা ওইরকম খাটের ওই মাপে প্লাইউড কিনে নিয়ে, প্লাইউডের উপরে তুমি ইয়ে করো, ওই বস্তা আছে, বস্তা টস্তা দিয়ে তারপর তুমি তোষক দিয়ে মোটা করে বিছানা করো। প্লাইউড যেহেতু তাপের কুপুরি ভাই। ঘটনাটা হচ্ছে কি, এইটা করার পর কিন্তু সে কিন্তু রিমার্কেবলি উন্নতি করলো, এবং পেশেন্টটা সেরেও গেল। হ্যাঁ, বছরখানেক সময় লেগেছে কি একটু বেশি লেগেছে, সেরে গেল। তাহলে এবার বুঝতে পেরেছেন যে হোমিওপ্যাথি ডাক্তারদের কাজটা কোথায়। মানে রাস্তা বার করা বুদ্ধি খাটিয়ে, এটা কিন্তু সবসময় যে পারা যাবে তা নয়। কিন্তু মানুষের যদি সৎ প্রবৃত্তি থাকে, তাহলে একটা উপায় না হোক অন্য উপায় বার করবে। এগুলো ভালো, এই ধরনের গবেষণাগুলো ভালো। কিন্তু হ্যানিম্যানের কথাকে এড়িয়ে, তার নীতিকে এড়িয়ে গবেষণা, তার তো কোনো মূল্য নেই। তার হ্যাঁ মূল্য, তার ব্যক্তিগত মূল্য আছে, তার অনুগামীদের মূল্য আছে, কিন্তু হোমিওপ্যাথির কোনো মূল্য নেই। হোমিওপ্যাথি এতে কোনো লাভবান হবে না, এবং অসুস্থ মানুষও এতে কোনো লাভবান হবে না। তাহলে হ্যানিম্যান যে এই কথাটা যেটা বলছেন, এটা একটা খুব মারাত্মক কথা। এবার বলছি কি, সাচ ইভেন্টস আর হাউএভার অফ ভেরি ভেরিয়াস নেচার, মানে বিভিন্ন রকমের ইভেন্টস হতে পারে, আর দেয়ার ফর অফ ডিফিকাল্ট ডিগ্রি অফ ইনজুরিয়াস ইনফ্লুয়েন্স, এবং তাদের ইনজুরিয়াস ইনফ্লুয়েন্স মানে ক্ষতিকারক যে প্রভাব বিভিন্ন রকম পড়বে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এই যে যেমন ধরুন আমি একটা উদাহরণ দিলাম, এই যে ইয়েটা কি বলে, এই ড্যাম্পিয়েতে আমার কাছে যে মানুষটি এসেছিলেন, তার কত ওই 40-42 এরকম বছর বয়স হবে। তো তাহলে ব্যাপার হচ্ছে, সে ছুটছে কবে? সে ছুটছে তো সে বহুদিন ধরে। এখন তার এই গন্ডগোলটা হচ্ছে, এখন সে বুঝতে পারছে ওইখানে শুলে তার অসুবিধা হচ্ছে। তার মানে এতদিন তার প্রভাব ছিল। মেঝের থেকে ড্যাম্প তো উঠেছে, তার প্রভাবই তো সে হয়েছিল, কিন্তু তাতে সিমটম তৈরি করতে পারেনি কিন্তু এই সময় এতদিন পরে এসে সিমটম তৈরি করেছে, তার মানে সে অসুস্থ হতে শুরু করেছে। তাহলে এই প্রভাবকগুলোকে কিন্তু আমাদের
ভাবতে হবে, খুব ভাবতে হবে। বর্তমান যুগে প্রবাহকের অবস্থা তো খুব খারাপ, আমি কাকে রাখবেন আর কাকে বাদ দেবেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে। এবার আমরা আসছি এক্সেসিভ হার্ডশিপ, অত্যন্ত পরিশ্রম, মানে শারীরিক পরিশ্রমের কথা বলছেন। লেবারিং ইন সোয়াম্প, সোয়াম্প মানে ভেজা অংশে, ভেজা মানে কি জলা অংশে, জলাভূমি, জলাভূমি। একটু আগে আমি গল্পটা বললাম, ওটা যদিও জলাভূমি নয়, ড্যাম তো, জলাভূমি তো ড্যামই তো থাকে রে ভাই। হুম। গ্রেট বডিলি ইনজুরিস, এতে কি হচ্ছে, শরীরের খুব ইনজুরি, আঘাত, আঘাত মানে সেই ঘুষি মারার সব আঘাত কথা এখানে হ্যানিম্যান বলছেন না। এই এই পরিবেশের জন্য, এই পরিবেশের জন্য তার কিন্তু এটা হচ্ছে। অ্যান্ড উন্স এক্সেস অফ কোল্ড অ্যান্ড হিট, হ্যাঁ, তারপর বলছে এক্সেস অফ কোল্ড অ্যান্ড হিট, মানে অত্যন্ত ঠান্ডার মধ্যে বা অত্যন্ত গরমের মধ্যে যদি করে, ইভেন ইন আনস্যাটিসফাইড হাঙ্গার অফ দ্য পোভার্টি। কি সূক্ষ্ম অবজারভেশন, কি সূক্ষ্ম অবজারভেশন। আনস্যাটিসফাইড হাঙ্গার অফ দ্য পোভার্টি, মানে দারিদ্রতার জন্য সে যা খাচ্ছে সেই খাওয়াটায় তার কিন্তু তার একটা আনস্যাটিসফ্যাকশন, সে স্যাটিসফাইড না, সন্তুষ্ট হতে পারছে না, কারণ সে তো গরিব, সে তো কিনতে পারে না। এই এই জিনিসগুলো কিন্তু আমি খুব ফেস করেছি, এগুলো আমি যে এলাকাটা বসি আর কি, এরকম লোক কিন্তু বহু ছিল, এখন অনেকটা কমেছে আগের তুলনায়। আমি তাদের কি করতাম, আমি তাদের কি করতাম, আমি তাদের বোঝাতাম যে দেখো বাবা, তুমি তোমার ইচ্ছে মতো, তুমি যদি এখন শীতকালে ফুলকপি যদি তুমি গরমকালে খেতে যাও, তোমাকে অনেক দাম দিয়ে খেতে হবে, তোমাকে অপেক্ষা করতে হবে যে সময়টা সস্তা হয়েছে। আর বাজারে প্রতি সময় কিছু না কিছু জিনিস সস্তা আছে, সেইটা নিয়ে আসবে, তাহলে পরিমাণে বেশি খেতে পারবে। তাকে বোঝাতে হয়েছে, একদিনে এক বোঝাতে সে বোঝেনি। না, আমার একটা তৃপ্তির ব্যাপার আছে, তৃপ্তির ব্যাপারটা আছে, খিদের জ্বালায় তুমি তো বলছো খিদের জ্বালায় আমার কষ্ট হয়, কি করব, আমি খিদে সহ্য করে থাকতে হয়, আমার রোজগার ভালো নেই, অমুক নেই, আমি তো তোমাকে কনসিডার করে আমি কম নিচ্ছি, কিন্তু তুমি আমার কথাটা শুনে চলো। হ্যাঁ, চেষ্টা করব, চেষ্টা করব। তারপরে ওর স্ত্রী ছিল বলে ডাক্তারবাবু অনেক কিছু খাওয়া নিয়ে খুব পাকনা করে, এটা খাবো না, ওটা খাবো না, না এগুলো তোমায় ছাড়তে হবে, তুমি যদি এটা ঠিক না করো তাহলে আমি তোমার ওষুধ বন্ধ করে দেবো। ও তো বললো ফ্যাঁসে, কারণ ব্যাপার হচ্ছে যে আমি তাকে কম পয়সায় রেখে দিচ্ছি, আমি তাকে থ্রেট করলাম। এই যে থ্রেট করলাম, থ্রেট হুমকি করা মানে খারাপ নয়, মোডাস অপারেন্ডিটা তার কি, আমার তাকে ভালো করা। তো এইটা করার পর কিন্তু বহু পেশেন্ট আছে যাদের এই খাদ্যাভ্যাসটা পরিবর্তন করেছে, এবং উপযুক্ত পর্যাপ্ত পরিমাণে খেলে অন্যান্য মিনারেলস, ভিটামিনস এগুলো তো সে পাবে। হুম। আমি যেমন আমি যেমন বলি ভিটামিন সি অমুক কিনতে পারে না, তুমি আমলকি কিনবে, এই সময়টা আমলকি পাবে, আচ্ছা টমেটো পাবে না, কাঁচা টমেটো তো পাবে, দাম কম তো। হ্যাঁ, ভাগ করে খাবে, একটা শশা 4 ভাগ করে খাবে, তোমার 4টে শশা খাওয়ার ক্ষমতা নেই, একটা শশাকে ভাগ করে করে এক টুকরো এক টুকরো খাবে, ছোট ছোট অল্প অল্প খাবে, পুষ্টিটা তো যাবে। আমার না খাওয়ার থেকে কিছু খাওয়া তো অনেক বেটার। এইভাবে তাদের বুঝেছি। আচ্ছা, একটা পাতিলেবু জুটবে না গোটা পরিবারের মধ্যে, পাতিলেবু পারবে না, একটা পাতিলেবু কিনে ভাগ করে খাও না, এরকম বলতো। একটা টমেটো 4 ভাগ করে 1 ফালি খাও, কিছু নেই, 4 ভাগ করে 1 ফালি করে খাও, এরকম করে তাদের আমি বোঝাতাম। এবং এই বোঝানোর ফলে বহু পেশেন্ট আছে তাদের খাওয়া দাওয়ার নিয়মগুলো পাল্টেছে, এবং এবং ভালো পরিমাণে তারা খেতে শুরু করলো, কারণ ব্যাপার হচ্ছে সস্তা সবসময় কিছু না কিছু থাকে। এইটা কিন্তু মানুষকে বোঝানো আমাদের খুব জরুরি, বিশেষ করে গরিব মানুষের ক্ষেত্রে। তাহলে আনস্যাটিসফাইড হাঙ্গার অফ পোভার্টি, পোভার্টি যারা এই যে ইয়ে যাদের দরিদ্র, এইটা তো হ্যানিম্যান বলেছেন। এবার আমি একটু তার সঙ্গে যোগ করি, বর্তমান যুগে সুগার, থাইরয়েড, এরকম হাই প্রেশার, এই ধরনের মানে আর কি সম্পদের আমরা তো অধিকারী হয়েছি, ঘরে ঘরে এটা অধিকারী আমরা হয়েছি। তো এই যে পেশেন্টগুলো, এরাও কিন্তু সেই আনস্যাটিসফাইড হাঙ্গার এদের থাকে। এদের তো এমনিতেই রোগগুলোতে খিদে বেশি হয়, এদের তো আনস্যাটিসফাইড, পকেটে পয়সা খেতে পাবে না, কি জীবন বলুন দেখিনি, একদম ব্যর্থ জীবন।
জীবনের হিসাবে এটা ব্যর্থ। হ্যাঁ, আমাদের জড়বাদী চিন্তা অনুযায়ী সে হয়তো সফল হতেই পারে, সফল ব্যক্তিত্ব হতেই পারে, কিন্তু আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য দিক থেকে বিচার করে আমরা তাকে ব্যর্থই বলবো। তো তাহলে দেখা যায় যে এই মানুষটা কিন্তু খেতে পারবে, তার একটা আনস্যাটিসফাইড থাকবে। তো হ্যানিম্যান দেখুন এর আগে যে শিক্ষাগুলো আমাদের দিয়েছেন, প্রতিটা জায়গায় কিন্তু কোনোটাকে টোটাল বন্ধ করতে বলেন নাই। উনি বলছে মিনিমাম পরিমাণ, কিছু কিছু ক্ষেত্রে নেশার দ্রব্যগুলোতে আস্তে আস্তে কমিয়ে একটা সময় গিয়ে বন্ধ করে দিতে বলেছেন। অন্যান্য যে আমাদের চালু আছে না, সব লেবু বন্ধ করে দেওয়া হয়, কাউকে লেবু খেতে দেওয়া হবে না, একদম মানে ধনুর্ভঙ্গ, পেঁয়াজ খেতে দেওয়া হবে না, ধনুর্ভঙ্গ। তা নয়, ব্যাপারটা হচ্ছে তাকে অল্প পরিমাণে দিতে হবে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। আমার মনে পড়ে একটা প্রেশারের প্রেশারের রোগী, হাই প্রেশারের রোগী। তা তার ওই অ্যালোপ্যাথি ওষুধ খেলে পরে তার ঝিমুনি আসে, শরীর কেমন করে, সেই জন্য সে আমার কাছে এসেছিল। তা লেবারের কাজ করে সে রেকর্ডিং করতে করতে লাস্টে যখন আমি তাকে বললাম যে আপনি একবেলা অল্প নুনের তরকারি আপনি খাবেন, রাত্রিবেলা আপনি এক কাজ করবেন, রাত্রিবেলায় আপনি দুধ খেতে ভালোবাসেন তো, আপনি দুধ রুটি খাবেন। না, দুধ খেলে প্রেশার বেড়ে যাবে, ডাক্তার বলেছে ওই যে দুধ খাওয়া যায় না। যে দুধ বলতে এখানে ওই ডবল টোন দুধ পাওয়া যায়, আপনি খান না, ওর মধ্যে আর কতটুকু আর ফ্যাট আছে, দরকার নেই। আর নাহলে একটা কাজ করবেন, ওই কোনো সেদ্ধ মানে যেমন ধরুন কুমড়ো, কুমড়োর একটা হালকা করে তরকারি, কি কোনো একটা তরকারি দিয়ে অল্প করে খাবেন। হ্যাঁ, আপনি অত খাওয়ার দরকার নেই। তো এই রুটি খেতে ভালোবাসে। তাহলে এই যে পেশেন্টটা, যেটা আমি যখন তাকে নুনের কথাটা বললাম, তখন সে কান্না, তাকে আমি থামাতে পারি না। ডাক্তারবাবু, আমার জীবনটাই অতিষ্ঠ, আপনি এই প্রথম বললেন নুন খেতে, আমার এই 200-র উপরে প্রেশার থেকে সবাই আমাকে আগে নুন বন্ধ করেছে, বাড়ির লোক তো ওরে বাবারে, ওরা নুন দিয়ে খায়, ওরা তরকারি খাচ্ছে, বেশ আনন্দে খাচ্ছে, আর আমি কি খাচ্ছি সেটা আমি বলতে পারবো না। আমি ঘাস খাচ্ছি না গোবর খাচ্ছি না গু খাচ্ছি কেউ জানে না। আমাকে গর্ত বোঝানো, পেশেন্টটা বলতে বলতে গর্ত বোঝানো কাঁদছে। তাহলে এখানে দুটো ব্যাপার আছে। এই যে সিচুয়েশনটা, যে এই যে তাকে আমরা বন্ধ করলাম, তার পরিপ্রেক্ষিতে তার মনের মধ্যে কি কি প্রভাব পড়লো সেটা তো আমরা বিচার করি না। আমরা এখানে পণ্ডিত সাজার চেষ্টা করি, এই তুমি নুন খাবে না, এই নুন খাবে না, না বলে যদি বলি নুন খাবে, তাহলে তুমি মূর্খ ডাক্তার, তুমি পড়াশোনা করো নাই, সমাজ আমাকে বলবে। তাই কি? নুনটা খায় কেন? এটাও তো একটা সিস্টেমিক ডিসঅর্ডার, এটাও এর পেছনে মায়াজামেটিক কারণ আছে। হুম, আমি বহু দেখেছি যে পেশেন্টকে ওষুধ দেওয়ার পর সে আস্তে আস্তে নিজেই নুন খাওয়া এক্সেস ছেড়ে দিয়েছে, আমাদের বলতে হয়নি। আমি আমি কিন্তু কখনো ওইভাবে বলি না, আমি বলি ডাক্তার নুন খাওয়ার কি বন্ধ রাখবো, আমি যে থাকতে পারি না, আর আপনি যতটা পারেন করুন, জোরের কিছু নেই। আপনি তো বুঝতে পারছেন এটা ভালো নয়, কিন্তু জোর করে কিছু করতে যাবেন না। এই যে পেশেন্টটাকে আমি যখন তাকে বললাম যে তুমি নুন একবেলা খেতে পারবে, এই পেশেন্টটা কিন্তু আরোগ্য হলো, কমপ্লিট কিওর হলো। আমরা এরকম নাম শুনে, রোগের নাম শুনেই ভাববো যে ওরে বাবা এটা আমি সারাতে পারবো না। হ্যাঁ, এরকম ভাবনাটা নয়, প্র্যাকটিস অফ মেডিসিনের ইয়েটা দেখে আমাদের ভাবলে হবে না। এখানে একটা জিনিস দেখেছিলাম যে তার স্বামী স্ত্রীদের মধ্যে মিল আছে, সংসারে মোটামুটি শান্তি আছে। ফলে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এইসব রোগীর ক্ষেত্রে, আরোগ্যের ক্ষেত্রে। তাহলে দেখুন, সামান্য একটু নুনের খাদ্য দেওয়ার জন্য সে এত তৃপ্ত এবং আমার প্রতি এত কৃতজ্ঞ। আমি তাকে যে যে কথাগুলো যেভাবে তাকে চলতে বলেছি, অধিকাংশ কথাই সে মেনে চলেছে এবং আরোগ্য হয়ে গেছে। তাহলে এই যে ব্যাপারটা, যেটা আপনাদের কিন্তু এই জায়গাটা বুঝতে হবে যে আপনি যে নিষেধাজ্ঞা দিচ্ছেন তার ফলটা কি হবে। আপনি ধরুন আপনার সন্তানকে, আপনি তাকে একটু ভাই তুই এটা এরকম করবি না, আপনি খুব জোরে তাকে রিপ্রোচ করেন নাই, গালাগা বকাঝকা, সে অ্যাডমনিশন কজও তো হয়, সামান্য ইয়ে একটা সামান্য বকা অ্যাডমিশন করে, তুচ্ছ কারণ, সামান্য কারণ আপনি হয়তো এইভাবে করিস না বাবা, এইভাবে করলে তোর ক্ষতি, অমুক, এইটুকু সহ্য করতে পারে এমন সেন্সিটিভ বাচ্চাও আছে। তাকে কি আপনি করবেন? তাকে কি আপনি এইভাবে বলবার, তার বাবাকে বলে যে চাপকে করে দেবেন কথা না শুনলে, এই কথা বললে চলবে না। কোন জায়গায় বলবেন, কোন জায়গায় বলবেন না, এইগুলোকে আপনাকে ডিসিশন নিতে হবে। এটা কখন ডিসিশন নিতে পারবেন? যখন একটা রোগীলিপি
যথেষ্ট সময় দিয়ে, যথেষ্ট কথাটা বললাম এই কারণে, কারণ কোন রুগীর কতটা সময় লাগবে এরকম কোনো নির্ধারিত কোনো ব্যবস্থা নেই। যথেষ্ট সময় দিয়ে, হ্যাঁ একদিন আপনার রোজগার নয় কমই হবে একটা রুগী দেখার জন্য, হোক না কম, করে দেখুন না তার রেজাল্টটা কি হয়। অসাধারণ আরোগ্য আপনার হাত দিয়েই হবে, যা আপনি নিজেও ভাবতে পারছেন না। প্রত্যেকেরই সীমাবদ্ধতা আছে, আপনার সীমাবদ্ধতা দেখবেন আপনি আপনার এক্সট্রিম পয়েন্টটাকে ইউজ করতে পারছেন, আপনারই ভালো হবে, হোমিওপ্যাথির ভালো হবে, মানুষের মঙ্গল হবে। তা এরকম বুঝে বুঝে আমাদের কিন্তু এগোতে হবে। তারপর কি বলছে অ্যানিম্যাল, কি বলছে তার পোভার্টির কথা নিয়ে খুব বললাম, অ্যান্ড ইটস আনহোলসাম ফুড। এই গরিবদের মধ্যে আনহোলসাম ফুড মানে যেগুলো আর কি অস্বাস্থ্যকর খাদ্য আর কি। হ্যাঁ, এই কথাটা হ্যানিম্যান বলছে। হ্যানিম্যান তো তখন জানতেন না যে আমাদের এই যুগে ফাস্ট ফুড বেরোবে, আমরা এত সুস্বাদু সর্বনেশে খাবার খাবো পয়সা দিয়ে, নিজের পয়সা রোজগার করে আমরা ওইগুলো কিনে আনবো, সন্তানকে তুলে দেবো, নিজেরাও খাবো। আরে বাবা রে, আরে পয়সা রোজগার করা তো খাওয়ার জন্যই, তা আমরা খাবো না তো কি, ঘরে ওই ওই খাবো ঢেঁড়স সেদ্ধ আর ওই মাছের ঝোল, ওগুলো মানুষে খায় নাকি? এই তো আমাদের মানসিকতা। তার মানে কি, উই আর কোয়ালিফাইড নট এডুকেটেড, উই আর কোয়ালিফাইড নট এডুকেটেড। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু মানে একটু মধ্যবিত্ত বা ধনী লোকেদের মধ্যে বেশি দেখা যায়। গরিব লোকেদের মধ্যে কি, তারা তো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে নেবে, পান্তা ভাত খেয়ে নেবে। আপনি কি মনে করেন এই খাদ্যটা খুব খারাপ? না, লজিক্যালি তা নয়। পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ অত্যন্ত উপকারী। আমাদের তো সেই উপকারটুকু নেওয়ার ক্ষমতা নেই। আমরা কি করব, সেই পোড়া তেলে আমরা ফুলুরি নিয়ে খাবো, বেগুনি নিয়ে খাবো, চপ নিয়ে এসে খাবো, আমরা এসব করবো। আমরা তো বুদ্ধিমান, পকেটে পয়সা আছে তো, অনেক কিছু বুঝি। উই আর কোয়ালিফাইড নট এডুকেটেড। তাহলে এই এই যে ব্যাপারটা হচ্ছে কি, এইখানে দেখুন তাহলে এই যে এবং প্যাকেট জাতীয় যে খাদ্যগুলো যেগুলো খাচ্ছে, কথায় কথায় লোকে খাচ্ছে, এখন দেখবেন বাচ্চাগুলো ঘরের খাবার, মা বলছে ঘরের খাবার, বাবা ওকে ঘরের কোনো জিনিস বাইরে যা পাবে সব খাবে, কোনো ব্যাপার নেই, ইত্যাদি ইত্যাদি, এইগুলো সে আক্ষেপ করছে এখন। তাহলে এই যে ছেলে মেয়েগুলো এই ধরনের মানে আর কি বাইরের যে ফাস্ট ফুড গুলো যেগুলো খাচ্ছে, এগুলো আপনারা জানেন, সকলেই জানে যে এগুলো সর্বনেশে জিনিস। ফলে শুধুমাত্র গরিবরা ওই রকম খাবার খেতেন তা তো নয়, অস্বাস্থ্যকর খাবার এখন ধনী লোকেরাই বেশি খায়। মদ খাবে, মদ খাবে, নেশা করবে, আরো অন্যান্য যত ধরনের অসামাজিক কাজ বা নীতি বহির্ভূত কাজ তারা করবে। হুম, পয়সা আছে তো। তাহলে দেখা যাচ্ছে কি, এই যে আমাদের যে জীবনযাত্রার মধ্যে তাহলে কি হচ্ছে, আনহোলসাম শুধুমাত্র গরিব লোকেদের জন্য নয়, তবু গরিব লোকেরা তুলনামূলকভাবে ফেনা ভাত খায়, পান্তা ভাত খায়, এটা তো উপকার আছে বেশি, তবু খায়। ব্যাপার হচ্ছে এই লোকেদের কিন্তু অবস্থাটা খুব খারাপ। তাহলে কি হলো, এই যে খাদ্য খাওয়াগুলো আমরা যে করছি, এই ধরনের যে গন্ডগোলে খাবারগুলো খাচ্ছি, তারপরে হ্যানিম্যান কি হচ্ছে, আর নট বাই এনি মিনস ভেরি পাওয়ারফুল টু কজিং ফিয়ারফুল ম্যালাডি অফ সোডা। এই ধরনের যে অভ্যাসগুলো কি বলছে, এগুলো আর নট বাই এনি মিনস, এর আর কোনো উপায়, এর ভেরি পাওয়ারফুল, এটা অত্যন্ত পাওয়ারফুল ইন কজিং দ্য ফিয়ারফুল ম্যালাডি অফ সোডা। সোডার রোগ তৈরি করতে এইসব কুকর্মগুলোই হচ্ছে আমাদের অত্যন্ত কার্যকরী। আমরা দেখুন, পেশেন্ট বলছে রুটি খেলে সহ্য না, ঠিক আছে রুটিটা খাবে না। হ্যাঁ, তোমার ডিম খেলে সহ্য না, ডিমটা খাবে না। হ্যাঁ, যদি বলে না ডাক্তারবাবু আমি ডিম ছাড়া থাকতে পারি না, তখন আমরা এই জ্ঞান অনুযায়ী কি করলাম, না ও ঠিক আছে, ওই ওই ঠিক আছে অল্প করে খাবে, যতটা সহ্য করতে পারো কষ্ট খাবে, সবটা খেও না। এটা আমরা হ্যানিম্যানের নির্দেশ অনুযায়ী তাকে একটু কম করে দিলাম, তো এইটুকু কি সাফিসিয়েন্ট? এবার সে কি করছে, সে মোগলাই পরোটা খাচ্ছে, সে এগরোল খাচ্ছে। হ্যাঁ, ডিম তাকে অ্যালাউ করেছি তো, আপনি তো ডিম বলেছেন খেতে, আমি অল্প করে খাচ্ছি। মোগলাই আমি পুরোটা খেতাম আগেতে, এখন আমি হাফ খাচ্ছি। আমি আগে এগরোল পুরোটা খেতাম, এখন হাফ খাচ্ছি। আপনার কথা শুনে আমি কম করেছি?
আসলে তাকে আমরা সচেতনই করতে পারিনি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, যে এই যে খাদ্যাভ্যাসগুলো, এই খাদ্যাভ্যাসগুলো, যে ধরুন আপনি, অনেকেই আছে এগ রোল প্রায় দিনই খায়, গেলে ওই আহ, আহ, আরে ইয়ে এইমাত্র বললাম তো, আরে ওই মোগলাই মোগলাই পরোটা, এগুলো বাইরে দেখবেন, অনেকেই দেখবেন যে হাতে করা রুটি খুব কম জায়গায় পাওয়া যায়। মোগলাই পরোটা, লুচি, হ্যাঁ, নানপুরি ইত্যাদি ইত্যাদি সব এইগুলি বাজারে বেশি পাওয়া যায়। এইবার সেইগুলো কড়াইগুলোর দিকে তাকিয়ে আর লাভ নেই, কড়াইগুলো ওরা তাকায় না, তাকালে আর খেতে পারতো না। তাহলে এইবার তাহলে কি হচ্ছে, এই যে আমাদের যে নর্মাল লাইফে আমরা যে খাদ্যগুলোকে যে করছি, গ্রহণ করছি, এই যে, সেটা আপনি বলবেন না ওটা খেয়ে আমার কিছু তো হয় না ডাক্তারবাবু, আমার ওটা সহ্য হয়ে যায়। হ্যাঁ, সহ্য হয় মানছি আমি, সহ্য হয় মানছি, কিন্তু ওটা জিনিসটা কি, ওটা তো আলটিমেটলি সোরাকে এক্সাইট করবে, আলটিমেটলি করবে। ফলে আপনার ওই যে অ্যাগ্রাভেশন ফ্রম এগ বা অ্যাগ্রাভেশন ফ্রম ব্রেড, এইটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সোরাকে যাতে না করতে পারে, অ্যাগ্রাভেট না করতে পারে, তাকে এক্সাইট না করতে পারে, সেই জীবন শৈলীটা তাকে বুঝিয়ে দেওয়া বা বোঝাবার চেষ্টা করা, যতটা সম্ভব সে মেনে চলবে। তাহলে হ্যানিম্যান কি তাহলে আধুনিক চিকিৎসক বলতে আপনার আপত্তিটা কোথায়? হ্যানিম্যান কোন জায়গাটা থেকে ধরেছেন বলে দেখিনি, কোথায় ব্যাকটেরিয়া ভাইরাসের গল্প, ওসব গল্প পড়ে একদম বেসিক জায়গাটা, মৌলিক জায়গাটা কিন্তু হ্যানিম্যান হাইলাইট করেছেন। আমাদের গর্বিত হওয়া উচিত। হ্যানিম্যান এই যে খাদ্য নিয়ে এইসব কথাগুলো বলছেন, আচ্ছা এখনকার কি বিজ্ঞানীরা বলছে যে তুমি প্যাকেটজাত খাদ্য খাও, ফাস্টফুড খাও, বলছে কি? তারা এখন গবেষণা করে বলছে না, এগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তোমার সুগার প্রেশার হবে ইত্যাদি ইত্যাদি, লাইফস্টাইল ডিজিজ। এখন লাইফস্টাইল ডিজিজ তোমরা বলছো, হ্যানিম্যান কত বছর আগে বলে গেছে, তবু বলবে আমাদের তো গবেষণা হয় না, হোমিওপ্যাথি পিছিয়ে আছে। আর এরা গবেষণা করুক না, যত গবেষণা হবে হোমিওপ্যাথি তত বেশি আরো পরিষ্কার হয়ে যাবে, আমরা বুঝতে পারবো যে হ্যানিম্যান কি করে গেছেন। এইবার যদি আমরা দেখি, আমরা তো প্রেজুডিস হতে পারি না, হ্যানিম্যান সেই শিক্ষা আমাদের দেন নাই। আমরা যদি দেখি যে হ্যানিম্যানের এই শিক্ষার সঙ্গে সাযুজ্য রেখে লজিক্যালি যদি আমরা আধুনিক এই আবিষ্কার থেকে আমাদের কিছু নেবার থাকে, অবশ্যই নেব, আমরা তাকে বাতিল করব না। কিন্তু আগে আমার ঘরে কি আছে আমাকে দেখতে হবে, পরের ঘরে কি আছে আমার পরের হিসেব হবে। পরের ঘরে কখন পাবো, কে দেবে কে দেবে না, ওসব ছাড়ুন, আগে নিজের ঘরে কি আছে সেটাকে দেখুন। নিজের ঘরে তো আমাদের হ্যানিম্যান বলে দিয়ে গেছেন। তাহলে এই এই যে আমাদের যে চিকিৎসা যে আমরা করছি, এই ধরনের যে খাদ্যাভ্যাস করছি, খাদ্যাভ্যাস যেটা করছি, এর ফলে কি হচ্ছে, কি হচ্ছে, এর ফলে কি দাঁড়াচ্ছে, সেটাই হ্যানিম্যান অসাধারণ বলেছেন। হুইচ লাইস ইন অ্যাম্বুশ। অ্যাম্বুশ মানে কি, যেমন আপনি দেখেছেন কখনো ওই ভিডিওতে দেখেছেন যে হরিণের বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, কি আহ, ঘুরে বেড়াচ্ছে, তখন দেখবেন ওই ওত পেতে বসে আছে বাঘ বা চিতা বাঘ, এরা সব চুপ করে বসে আছে, ওত পেতে আস্তে আস্তে আস্তে, বুঝতে পারছে না, তারপরে গিয়ে খপ করে ধরে ফেললো। তো এখানে কি বলছে, কি সুন্দর, মানে ইংরাজি চয়েস, ওয়ার্ড চয়েস কি অসাধারণ। হুইচ লাইস ইন অ্যাম্বুশ। হুম, অ্যাম্বুশ মানে কি, ওই লুকিয়ে চুপ করে বসে থাকা শিকারের অপেক্ষায়। হ্যাঁ, শিকারের অপেক্ষায়, তার মানে কি আক্রমণের জন্য সে গোপনে নিজেকে লুকিয়ে রাখে। হুম, তাহলে কি, এই যে সোরার উপর যে আমি এই যে এই গন্ডগোলগুলো করছি লাইফস্টাইলে, হুইচ লাইস ইন অ্যাম্বস, কে লাইস ইন অ্যাম্বস, এই যে লেটেন্ট সোরা যেটা আছে, যে সোরাটা যেটা আছে সেইটা কিন্তু ওই ওত পেতে বসে আছে, লার্কিং ইন সিক্রেট টু ব্রেক ফোর্থ ইনটু সিরিয়াস ক্রনিক ডিজিজেস। লার্কিং মানে কি, লার্কিং মানে, লার্কিং মানে ওত পাতিয়া থাকা, আর এই যে অ্যাম্বুশ মানে কি, গোপনে, এটা একই কথা, গোপনে লুকিয়ে নিজেকে রাখা, তার ওত পেতে থাকা। এরপরে কি করছে না, ব্রেক ডাউন, ব্রেক ফোর্থ দ্য সিরিয়াস ক্রনিক ডিজিজ, তারপরে এই যে সিরিয়াস ক্রনিক ডিজিজ এটা সৃষ্টি হচ্ছে, নর অফ গ্রেট কনসিকুয়েন্সেস ইন অ্যাগ্রাভেটিং এ ক্রনিক ডিজিজ অলরেডি পার্সন, মানে যেসব পার্সনের মধ্যে এরকম ক্রনিক ডিজিজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সিকোয়েন্সগুলো কিন্তু অ্যাগ্রাভেট করতে বাধ্য করবে। তাহলে আপনি ক্রনিক ডিজিজ যখন চিকিৎসা করছেন, তার তো আপনার লাইফস্টাইলের প্রত্যেকটা জায়গা আপনাকে জানতে হবে, না জানলে আপনি কি চিকিৎসা করবেন? ওই সিমটম ধরে ধরে, শুধু সিমটম ধরে করলে হবে? পারিপার্শ্বিক জায়গাগুলো আপনাকে ভাবতে হবে না?
কারণ ওই জায়গাটিতে আপনি আটকে যাবেন। এরকম বহু জায়গায় এরকম আটকে গেছি আমাদের। আমার এই মনে পড়ছে ডাক্তার কেশি দাসের একটা গল্প মনে পড়ছে। এক বয়স্কা মহিলা এবং স্যারের বহু পুরনো পরিবার, পারিবারিক, প্রথম দিক থেকে সেই পরিবারটা তার পেশেন্ট। তা সেই বুড়িমার, হ্যাঁ, তো উনি বুড়ি বলতেন স্যার, ওনার পেটের গন্ডগোল কিছুতেই ঠিক করতে পারছে না। এখন বুড়ো মানুষ হেগে ফেললে ইয়ে ফেললে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা একটা খুব মুশকিল ব্যাপার। কিছুতেই স্যার কিছু করে, সিমটম অনুযায়ী স্যার ওষুধ দিচ্ছেন, কিন্তু ওই 15-20 দিন কি 1 মাস ঠিক থাকছে, তারপর আবার যেই কেসি হয়ে যাচ্ছে। তা স্যার ওখানে একটা নেমন্তন্ন গেছিলেন, তো তখন তারা বলছে স্যার একবার যদি পারেন একবার আমাদের বাড়িতে একটু চরণ ধুলা দেবেন। তো স্যার বলছেন যে ঠিক আছে, আমার যদি সময় হয় আমি দেখ। এবার স্যার তার বাড়িতে যখন ঢুকছে, একটা বাচ্চা আছে, সে বাচ্চার জন্য স্যার একটা ওই চকলেট বা এরকম কিছু একটা স্যার ওকে উপহার দিয়েছে। বিরাট খুশি সে। এইবার তাকে স্যার জিজ্ঞেস করছে যে, তাকে স্যার কি করলে তার সঙ্গে সখ্যতা করে তাকে স্যার এটা ওটা জিজ্ঞাসাবাদ করতে করতে বেরিয়ে পড়লো, আসল চাবিকাঠি বেরিয়ে পড়লো। কি ব্যাপার না, ওকে, ওর হচ্ছে ঠাকুমার দুধ, ঠাকুমা ওকে পয়সা দেয়, পয়সা দিয়ে চানাচুর, মটর ভাজা এইসব, মটর ভাজা না, এই চানাচুর, তারপর ওই বাইরের যেসব ওই খাবার টাবার যেগুলো আর কি তার খাওয়া উচিত না আর কি, সেই সব খাবারগুলো এনে কি করে বিছানার তলায় এক কোণে লুকিয়ে রেখে দেয়। সেটা ও বলে দিল, তোকে এটা দিলাম, ঠাকুমা তোকে এটা দেয়, এইসব স্যার জিজ্ঞাসাবাদ করে টোরে যে হোক বার করেছে। তো তারপরে স্যার গিয়ে ওনার বাড়ির সবকে ডেকে ওইটা তুলে, তখন তো বুড়ির লজ্জায় পড়ে গেছে, বলছে বাবা আমি আর জীবনে করবো না, আমার ভুল হয়ে গেছে। তাহলে এই যে তার এক্সাইটিং কজ, এই যে তার এটা মেনটেনিং কজ, এটা কিন্তু তার একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, স্যার সারাতে পারছিলেন না। একটা ঘটনা বলি, এটাও স্যারের জীবনে একটা ঘটনা। সেটা হচ্ছে আমি এখন যে ঘটনা বললাম ডাক্তার কেশি দাস মানে আমার গুরুর আরেকটা ঘটনা। দেখুন, হোমিওপ্যাথি ডাক্তারদের কোন স্তরে দৃষ্টিভঙ্গি হলে তবে তারা রোগ আরোগ্য করবার সামর্থ্য অর্জন করেন, এই জায়গাটা উদাহরণটা এই কারণে আপনাদের দিচ্ছি। একজন নববিবাহিত বধূ এসে তার পেটের বিভিন্ন রকম গন্ডগোল, জ্বালা যন্ত্রণা অমুক তমুক, তাকে তিনি বারবার আর্সেনিক অ্যালবামে দিচ্ছেন, দিলে পরে রিলিফ হয়ে যাচ্ছে, কিন্তু সারছে না। 1-1.5 বছর হয়ে গেল, কিছুতে কিছু করতে পারে, তার চেহারা ডিটোরিয়েট করেছে, চেহারা ভেঙে পড়েছে, ইত্যাদি ইত্যাদি। তা কোনোভাবে কোনো কারণে তাদের বাড়ির কাছাকাছি গিয়েছিলেন, তা তারা হাতে পায়ে ধরে নিয়ে এসছে। স্যার ওখানে ঢুকেই দেখছেন কি ওদের কুয়া পায়খানা আছে, কুয়া পায়খানার পাশেই 1-1.5 হাত কি 2 হাত পাশেই ওদের কল আছে, সেই জলটা সবাই খায়। তখন স্যার বললেন যে তোমরা কোন খাবার জলটা খাও, না আমি এটাই খাই। তোমাদের একটা কি পায়খানা, কুয়া পায়খানা তো, না এই জলটা খেলে তো খাওয়া চলবে না। বলছে না না, এটা খেলে যদি হতো তাহলে আমাদের তো কিছু হয় না। তাদের তো সত্যি কিছু হয় না। স্যার বললেন না, আমি তোমার এটা ব্যবস্থা না করলে আমি তোমার বৌমার চিকিৎসা করবো না। স্যারের মতন ব্যক্তিত্ব এই কথা বলেছেন। তো তখন বলে তোমার একটা হচ্ছে কুয়ো পায়খানা থেকে স্যানিটারি পায়খানাতে করে নাও, আর নাহলে এখান থেকে কলটা সরিয়ে ইয়ে করো। তো তাদের সেই মুহূর্তে যাই হোক তারা ওই কলটা ব্যবস্থা করে, খাওয়ার জলের ব্যবস্থাটা, কলটা অন্য জায়গায় তুলে নিয়ে গিয়ে তারা পোঁতে, এবং সেই জল খেয়েই তার কিন্তু পেটে গন্ডগোল টোটালি বন্ধ হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে কি এইখানে ঘটনাটা কি হয়েছে, এখানেও কিন্তু এই দেখবেন এই এই নোংরা জিনিস থেকে এইসবের ক্ষেত্রে কিন্তু আর্সেনিক একটা খুব ইয়ে, উনি জলটা টেস্ট করে নিতে বলেছিলেন স্যার, জল টেস্টের রিপোর্টটা স্যার দেখিয়েছিলেন, জল নর্মাল। তাহলে দেখা যাচ্ছে কি এখানে অন্যদের কিছু হলো না, তার কিছু হলো। স্যার কিন্তু দেখুন ওইখান থেকে তিনি ধরতে পারে, তার ওষুধের উপরে কতটা কনফিডেন্স থাকলে এটা ধরতে পারে। ফলে বুঝতে পারছেন হোমিওপ্যাথি ডাক্তাররা হচ্ছে গোয়েন্দা,
এই দৃষ্টিভঙ্গিটা যদি আপনার না তৈরি হয়, আপনি কিছু করতে পারবেন না, আপনি আটকে যাবেন। এগুলো উদাহরণগুলো দেওয়ার উদ্দেশ্য জাস্ট ইন্সপায়ার করা, যা উৎসাহিত করা বা আমাদের উৎসাহিত হওয়া। আজকে এই কথাগুলো বলতে কি আমার ভালো লাগছে, তো কেন লাগছে? কারণ আমাদের যেটুকু দৃষ্টিভঙ্গি আমার সূক্ষ্ম হয়েছে, সেখানে তো এইসব শিক্ষকদের অবদান আছে। কারণ এই সেসব শিক্ষকরা আমাদের যদি না শেখাতেন, না দেখাতেন, আমরাও কিন্তু এসব করতে পারতাম না। তাহলে দেখা যাচ্ছে কি যে তাহলে এই আমাদের তাহলে লাইফস্টাইলের মধ্যে কোথায় গন্ডগোলটা আছে, কি ধরনের গন্ডগোল আছে, সেই যেগুলো বুঝতে গেলে কিন্তু আমাদের খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এর কনেডিশন হ্যাঁ, ঠিক আছে। ইয়ে ইয়া ইয়া মানে হচ্ছে হ্যাঁ, বা বাস্তবিক ইয়া কথাটা মানেটা হচ্ছে এরকম। কি বলছে? হ্যাঁ, এই তো লাইন ড্রপ করে গেছে রে। হ্যাঁ, ইয়া অ্যান innocent man can, with less injury of the life, pass 10 years in bodily torments in the Bastille or on the galleys rather than pass some month in the bodily comfort in the unhappy marriage। এই অনেক কিছু ইয়ে আছে, আগে একটা একটা করে করি। এখানে যে ইয়া বলে উদাহরণ যেটা দিয়েছে, বডিলি টর্মেন্টস ইন দ্য বাস্তিল। বাস্তিল হচ্ছে কি ফ্রান্সে একটা দুর্গ ছিল। এই যে যখন ইয়ে হয় না, ওই ফ্রান্সের বিপ্লব যখন হয়, হ্যাঁ, ফ্রান্সের লুই সাম্রাজ্য খুব সম্ভবত, খুব সম্ভবত, হ্যাঁ, এই যে ইয়েটা হয়, তখন কি হয়েছিল না, তখন ওই যে জনগণ আর কি তাদের একসঙ্গে আক্রমণ করেছিল, এবং আক্রমণ তাদের এতই কনফিডেন্স ছিল যে ওটা তারা কিছু করতে পারবে না। তাদের এরকম একটা মানে আর কি রাজার একটা ইয়ে ছিল আর কি, ধারণা ছিল যে তাকে কিছু করতে পারবে না। হ্যাঁ, এত সে শক্তিশালী, সে ভেবেছিল তাকে কিছু করতে পারবে না। কিন্তু এক সময় বাস্তিল দুর্গে কিন্তু পতন হয় এবং বিপ্লব সংগঠিত হয়। তো ফলে ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে, এইটা উদাহরণটা যে তার মানে কি, এখানে উদাহরণটা কি সুন্দর দিয়েছে। এই যে আমি আগে কথাগুলো বললাম না, যে ওই কলের জল খেয়েই যাচ্ছে, তাদের কিছু হচ্ছে না এরকম, বা ওই ড্যাম্প ওয়েদারে সে বহু বছর শুয়েছে, তার শ্বাসকষ্ট হয় নাই, কিন্তু একটা বয়সে গিয়ে তার কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে। তার মানে এই যে বাস্তিল দুর্গটা জনসাধারণ যে তাকে ইয়ে করে রেখেছিল, মানে অবরোধ করে রেখেছিল দীর্ঘদিন, এই অবরোধ করার পর একটা সময় গিয়ে ভেঙে পড়লো। তেমনি আমাদের সিস্টেম যখন আমরা উল্টো পথে যখন চলবো বা ভুল পথে যখন চলবো, আমরা যখন অপ্রাকৃতিক অবস্থায় যখন চলবো, তখন কিন্তু একটা সময় গিয়ে ভেঙে পড়বেই পড়বে। যেমন বাস্তিল দুর্গ ভেঙে পড়েছে, এরকম ব্যাপারটা কি সুন্দর উদাহরণ দিচ্ছে। অন দি গেলে রেদার দেন পাস সাম, এই রে আবার লাইন গেছে, গ্যালেজ রেদার দেন pass some months in the bodily comfort in the un in the unhappy marriage। এখানে দারুণ কথাটা বলছে কি, এই যে গেলে মানে হচ্ছে গেলে মানে প্রাচীনকালে যে রণতরী ইয়েতে রণতরী যে ছিল আর কি, সেই রণতরী কথা এখানে বলছে। এখানে বলছে যে এই যে অন দি গ্যালেজ রাদার দেন পাস সাম মান্থস, মানে গ্যালেসে রণতরীতে যে অবস্থান করে যে যুদ্ধ করে আর কি, সেটার তুলনায় বলছে রেদার দ্যান পাস সাম মান্থস ইন বডিলি কমফোর্ট, ইন অল বডিলি কমফোর্ট ইন দ্য আনহ্যাপি ম্যারেজ। মানে বডিলি কমফোর্ট মানে কি, শরীরের সবকিছু আরাম, সবকিছু উপাচার থাকলেও আনহ্যাপি ম্যারেজ যদি হয়, সেক্ষেত্রেও সে কিন্তু রোগে আক্রান্ত হবে, ভেঙে পড়বে তার একটা সময় গিয়ে, তার সিস্টেম, তার প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়বে। অর উইথ এ রিমোর্সফুল কনসিয়াস, রিমোর্সফুল মানে অনুতাপ, কোনো কারণে সে খুব অনুতপ্ত হয়েছে, তারপরে সে কিন্তু অসুস্থ হয়ে পড়বে। এ সোরা স্লাম্বারিং উইদিন হুইচ স্টিল অ্যালাউ দ্য ফেভারিট অফ এ প্রিন্স টু লিভ উইথ দ্য অ্যাপিয়ারেন্স অফ অলমোস্ট অনেক, ও বাবা অনেক হয়ে গেছে, আর যাব না, এটা করতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে।
আমি বরঞ্চ ওই ইয়ে থেকেই করি, ওই বাস্তিল তো হয়ে গেল, দাঁড়া আমি দাগটা দিয়ে দিই এই পর্যন্ত। তাহলে দেখা যাচ্ছে কি আমাদের চিকিৎসকদের কিন্তু শুধুমাত্র ওই অ্যাগ্রাভেশন অ্যামোলেশন ফ্যাক্টর দেখলেই হবে না, অ্যাগ্রাভেশন ফ্যাক্টর দেখলেই হবে না, পাশাপাশি তার জীবনশৈলীটাকে আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। না দেখলে পরে আমরা কিন্তু ফেলিওর হয়ে যাব, আমরা আটকে যাব কিন্তু। এইটাই হচ্ছে আমার হ্যানিম্যানের মূল কথা। তার ফলে আমরা হ্যানিম্যানের কথা মেনে চলার চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী। অবশ্যই আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে মেনে চলার, কারণ তার পথই তো আমরা চলছি, না চললে কি করে হবে? আমি আমার খুশি মতো চলতে পারি না। আপাতত এইটুকু বলে শেষ করলাম। এবার এইটুকুর উপরে সিনিয়র কেউ যদি অ্যাড করেন ভালো, অবশ্য ভালো। তারপরে একটু কোশ্চেন যদি থাকে কোশ্চেন ইয়ে করে দীপেন তুমি দেখো সিনিয়র কেউ যদি অ্যাড আচ্ছা করে। স্যার। খুব ভালো জায়গা তো এটা। হ্যাঁ, আমি পার্থ প্রদীপ চৌধুরী স্যারকে ডেকে নিচ্ছি, স্যার যদি কিছু অ্যাড করেন স্যার, যতটুকু আলোচনা হলো। খুব সুন্দর আলোচনা হয়েছে এবং অমর তো অনেক কিছু স্যারের রেফারেন্স টেনে বলেছেন। এই যে আনহ্যাপি ম্যারেজের ক্ষেত্রে ওই কেসি দাস আমার স্যার, তার আর একটা ঘটনা অমরেরও নিশ্চয়ই মনে আছে। সেই এক ভদ্র মহিলা সম্ভবত উইডো ছিলেন, কিন্তু তার একটা যে ওই ভালোবাসার সম্পর্ক, কিন্তু সেইটা এই রিলেটিভসদের মধ্যে হওয়াতে সে কিন্তু সেইটা ঘটাতে পারছে না। মানে পাপ বোধ হোক বা এই সামাজিক যে প্রতিবন্ধকতা এইসবের জন্যে, তা স্যার কিন্তু সেইটাকে এই গোপনে তার সাথে সেক্সুয়াল কন্ট্যাক্ট মিট করার জন্য স্যার কিন্তু অ্যাডভাইস করেছিলেন। এবং সেইটা করার ফলেতে সেই ভদ্রমহিলা, এই যে একটা প্রতিবন্ধকতা, এই যে আনহ্যাপি ম্যারেজের যে কথা বলা হলো, কারণ এটা ফরেনেতে এই উইডোদের রিম্যারেজ এই সবগুলো স্কোপ আছে, কিন্তু আমাদের এই ইন্ডিয়ান কালচারের মধ্যে তো এগুলো নেই। এবং বিশেষ করে যদি খুব অল্প বয়সী উইডো হয়, তাদের তো এই সেক্সুয়াল যে ক্রাভিং অ্যাপেটাইট সেইটা তো মেটে না, এবং এর জন্য কিন্তু সমস্যার সৃষ্টি হয়। তাই এইরকম ক্ষেত্রে স্যার কিন্তু অনেক ভাবনা চিন্তা করে সেই ভদ্রমহিলাকে সেক্সুয়াল রিলেশনশিপের জন্য অ্যাডভাইস করেছিলেন, এবং পরবর্তীকালে কিন্তু সেই পেশেন্টটাও সুস্থ হয়। এইটা উদাহরণক্রমে এই কথাটা মনে পড়লো আমার। এবং কি সাংঘাতিক একটা কথা, যেগুলো আমরা তো ভাবতেই পারি না। কিন্তু একটা যে ওই যে অ্যাপোরিজিম ওয়ানে ফিক্সড অ্যান্ড হাই অ্যান্ড অনলি মিশন, এই অনলি মিশন সিক টু হেল্প টু কিওর অ্যাজ ইট ইজ টার্ম, এই কথাটাই মনে পড়ছে যে একটা রোগীর কোথায় তার প্রতিবন্ধকতা এবং কেমন ভাবে সেইটাকে সলিউশন করা যায়, এ একটা শিক্ষণীয় খুব একটা দিক। এবং এই জায়গাতে অডি স্যাপেরই যে কথাটা অর্গানের প্রারম্ভে যেটা বলা হয়েছে, এই কথাটাও কিন্তু এর সাথে রিলেটেড। ধন্যবাদ, এইটুকুই বললাম। আর কারো কিছু বলার থাকলে রঘু রয়েছে, নিশ্চয়ই স্বপনও আছে, তারা সব কিছু বলুক, আর কেউ কিছু বললে শুনি। এটুকু বললাম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ স্যারকে, খুব সুন্দর অ্যাড করলেন। পার্থ, স্যারের কিন্তু আরো কয়েকটা এরকম উদাহরণ আছে আমি জানি, সেটা আবার তুলছি না, মূল ব্যাপারটা তুই বলে দিয়েছিস। আমরা সেগুলো দেখেছি। আমরা একটা তোকে ছোট করে বলছি। একজন খুব সুন্দরী মহিলা এসেছিলেন। ব্যাপার হচ্ছে যে সুন্দরী মহিলা, তা খুব সুন্দর দেখতে, তা গোটা গায়ে কালো ছোপ ছোপ। তা ওকে ওকে নিয়ে এসছে মানে আর কি ওই একজন ভদ্রলোক নিয়ে এসে, যে তার স্বামীর বন্ধু ছিলেন, এবং স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায়, তার কি ছেলে আছে। এবং রেকর্ডিং করার পরে এটি করে স্যার কিন্তু তাকেও ওই উপদেশটা দিয়েছিলেন, আমার মনে আছে এখনো, চেয়ারের ইয়ের মধ্যে স্যার, আমরা তারপরে আমাদের বার করে দিয়েছিলেন। বসে আছে, স্যার আপনি কি হলো স্যার, আপনার এরকম লাগছে কেন? বলে আজকে একটা উপদেশ দিলাম রে, জানি না ঈশ্বর আমাকে দিয়ে পাপ করালেন কিনা, দিলাম তো। স্যার তখন বলেননি কিছু। তো তারপরে সেই পেশেন্টটা কিন্তু সেক্সুয়াল কন্ট্যাক্ট করে,
কন্ট্যাক্ট করার পর কিন্তু আলটিমেটলি ইয়েতে কোনো ওষুধই লাগেনি, কোনো ওষুধই তাকে দিতে হয়নি, 6-7 মাসের মধ্যে একদম নর্মাল ইয়েতে চলে এসছে। এই যে অবজারভেশন যেটা, এইটা বলার সাহস আমাদের আছে। এ বাবা রে, মানে কতটা সাহসী হলে পরে এই কথাটা বলা যায় পেশেন্টকে। ওই যে মোডাস অপারেন্ডি বলি না, একজন চিকিৎসকের মহৎ উদ্দেশ্য, তা এইরকম আমরা স্যালুট আমরা তাদের করি, এইসব শিক্ষকদের স্যালুট করি যারা আমাদের চোখটা খুলে দিয়েছেন। পার্থ আজকে মনে করে দিল। পার্থ তো আরো অনেক ঘটনার মধ্যে সাক্ষী আছিস বোধহয় এই ব্যাপারে, আমি আরো কয়েকটা স্যারের দেখেছি, একটা নয় আরো কয়েকটা। ধন্যবাদ পার্থকে এটা মনে করে দেওয়ার জন্য। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যারদের। স্বপন ঘুরে স্যার ছিলেন, লিভ নিয়েছেন। রঘুনাথ ঘোষ স্যারকেও দেখতে পাচ্ছি না স্যার। আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আরো যদি কোনো প্রশ্ন থাকে আজকের আলোচনার উপর আপনারা করুন। কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করুন। যা আলোচনা হলো তার মধ্যে প্রশ্ন দেখতে পাচ্ছি না। একটা কথাই বলি, অ্যাফোরিজম 5-এ যেরকম বলা হয়েছে, আর এই যে ঘুমন্ত সোরা, এই মায়াজমটা যে স্লাম্বারিং কন্ডিশন, একটা দৈত্য, ঘুমন্ত দৈত্য, তাকে যে এক্সাইটিং বা মেনটেনিং কজ কতখানি প্রভাবিত করতে পারে, অমর সেটা বারবার বলছে। এই জায়গাটা আমাদের কিন্তু খুব খোলা মনে বিবেচনা করা দরকার, যে আমরা যদি মেডিসিন সিলেকশন এবং ডোজ পোটেন্সি ঠিকঠাক ভাবে করিও, এই জায়গাগুলো অমর তো খুব সুন্দরভাবে এইগুলো বলেছে, ডায়েট রেজিমেন্ট, ম্যানেজমেন্ট, এবং কোথায় সেটা অবস্টেকেল টু কিওর করছে, সেই জায়গাগুলো আমরা যদি বুঝি তাহলে কিন্তু আমরা খুব সুষ্ঠুভাবে এটা করতে পারবো। অমর তো আরো খুবই মানে চাঁচাচলা ভাষায় যেটা বক্তব্যের মধ্যে তুলে ধরেছে, যেটা একটা হাই প্রেসারের পেশেন্টকেও যে আমাদের নুনটাকে অ্যালাউ করতে হতে পারে, বা একটা সুগারের পেশেন্টকেও কখনো কখনো তাদের কিন্তু এই মিষ্টি বা ফ্যাট ফুডের তার ক্রাভিং এর উপরেতে খেয়াল করে কখনো কখনো একটু অ্যালাউ করা, এবং তাতে রোগী কিন্তু সুস্থতার দিকেই যায়। ডাক্তার তপন কাঞ্জিলাল, আমার আরেক শ্রদ্ধেয় শিক্ষক, তিনি একবার কথা প্রসঙ্গে বলেছিলেন, এই ডায়াবেটিক পেশেন্ট গুলোকে না খেতে দিয়ে এগুলোকে মেরে ফেলবে, এদের সব টিবি ধরিয়ে দেবে। তাহলে মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না? বল এই বল যে বল। ওই স্যারেরও সুগারের পেশেন্ট ছিলেন, আর দিদি বিভা কাঞ্জিলাল খুব রেস্ট্রিকশন করতেন বাড়িতে, আর স্যার বাইরে গিয়ে ওইগুলো পেদাতেন। তোর মনে হ্যাঁ, আছে তো? আমাকে আমাকে দিয়ে তো আনাতেন, আমাকে সিঙ্গারা দিয়ে তো সিঙ্গারা, আনাতেন। হ্যাঁ, ওইগুলোকে স্যার খেতে, আর সিঙ্গারা। বাড়িতে গিয়ে একদম সে চুপচাপ যা দিচ্ছে তাই খাচ্ছে, আর বাইরে গিয়ে দিব্যি মেরে দিচ্ছে। তা এই আমি তো জায়গায় সাক্ষী আছি।